সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন এবং বিভিন্ন চ্যানেলে দেখেছেন যে আজ সারাদিন আনসার সদস্যরা তাদের কয়েক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে রেখেছিল এবং যখন এই সচিবালয় ঘেরাও নিয়ে উপদেষ্টা মণ্ডলীদেরকে কোনো ক্রমেই তারা রেহাই দিচ্ছিল না, সেই মুহূর্তে ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র সমাজ প্রায় 1000 ছাত্রদেরকে নিয়ে সচিবালয় মুখে যখন তারা তাদের সম্মুখীন হয়, সেই মুহূর্তে উভয় পক্ষের সাথে লেগে যায় বিশাল একটি আপনার গণ্ডগোল, যার কারণে উভয়ের সাথে লাঠি এবং গোলাগুলি হয়েছে। এই দৃশ্যটা আমরা দেখেছি। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সময়, অর্থাৎ এই 16 বছরে তারা প্রায় 70,000 আনসার বাহিনীকে নিয়োগ দিয়েছিলেন। এমনকি এটা বর্তমানেও বহাল রয়েছেন, আপনারা সকলে জানেন। আনসার মূলত 3 ধরনের, একটা হলো সাধারণ আনসার, আরেকটা ব্যাটালিয়ন আনসার, আরেকটা হচ্ছে আপনার এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিপি। এই 3টি দলের সমন্বয়ে একটি দল, সেটা আনসার বাহিনী। আমরা অনেক সময় নির্বাচনে কিংবা অন্যান্য আপনার এখন বাংলাদেশে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও রয়েছেন, কিন্তু পুলিশের চেয়েও এই আনসার সদস্যদের যে ব্যবহার, তাদের কথাবার্তা, চালচলন একেবারেই ভিন্ন। তার কারণ হচ্ছে পুলিশের চেয়েও তারা খারাপ ব্যবহার করে সাধারণ মানুষের সাথে। এই বিষয়টা আমরা অনেক সময় লক্ষ্য করেছি, সেটা নির্বাচন হোক, বিমানবন্দরে হোক কিংবা যে কোনো জায়গাতে হোক, তাদের ব্যবহার অত্যন্ত দুঃখজনক। আজ সারাদিন যেই আন্দোলন তারা করেছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্ররা তাদের সাথে সংঘর্ষে যখন লিপ্ত হয়, তখন তারা এই ছাত্র সমাজের কাছে তারা একেবারে কোণঠাসা হয়ে পড়ে ও কোণঠাসা হয়ে তারা ছাত্র সমাজের কাছে মাপ চেয়ে আপনার সেটা ইস্তফা দিতে চায়। কিন্তু তারপরেও উভয়ের সাথে কিছুটা গ্যাঞ্জাম হয়। তারপর সেনাবাহিনী এসে যখন উভয় পক্ষকে থামানোর চেষ্টা করে, তারপর ধীরে ধীরে এটা কিছুটা সান্ত্বনার পথে যায়। কিন্তু এখন পর্যন্ত আপনার সচিবালয়ে এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং উভয়ের সাথে আপনার সমঝোতার চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা জানেন যে এই ছাত্ররা কিন্তু নিরস্ত্র, আর এখন বর্তমানে যারা এই আপনার আনসার বাহিনী তাদের দাবি দাওয়া নিয়ে আপনার উপদেষ্টাদের সাথে এই বিভিন্ন কার্যকলাপে তারা জড়িয়ে যাচ্ছে, আমি মনে করি এটা একটি পরিকল্পিত একটি বিষয়। তার কারণ হচ্ছে এখন এই 70,000 বাহিনী দিয়ে কিন্তু ইচ্ছা করলে ঢাকা শহরকে ঘেরাও করে আবার নতুন করে একটি স্বাধীনতার একটি সূচনা হতে পারে। এটাই হওয়ার চেষ্টা করছে এবং এটাই হবে, এইটা একেবারে স্বাভাবিকভাবে আমরা এই খুব দৃষ্টিপাত করছি। তার কারণ এই আনসার বাহিনীকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই 70,000 বাহিনীকে নিয়োগ দিয়েছে এবং তাদের সাথে আজকে আরও বেশ কিছু আপনার নর্মাল ড্রেসে কিছু লোক ছিল। সেই লোকগুলো কারা? এই লোকগুলোকে যদি গ্রেফতার করা হতো, এই মানুষগুলোকে যদি গ্রেফতার করে তাদের কাছ থেকে আপনার যাচাই বাছাই করে তাদের কাছ থেকে কথা শোনা যেত, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটি উপায় ছিল। কারণ এই আনসার বাহিনীর ঘাড়ে ভর করে আরেকটি এই দেশ অভ্যুত্থান ঘটার জন্য একটি জোরালো প্রচেষ্টা চালাচ্ছে একটি বাহিনী, একটি দল।
সেই দলটি আপনারাও চিনেন, আমরাও চিনি। আমি সেই বিষয়ে যেতে চাচ্ছি না। তার কারণ কি, সেটা প্রমাণ সাপেক্ষেই আজ না হোক কাল সেই বিষয়টা হয়তো আপনাদের সামনে, আমাদের সামনে সেটা উপস্থাপিত হবে, এটাই আমরা আশা করি। উপদেষ্টা মণ্ডলী এবং ছাত্র সমন্বয়ক যারা ছিল তাদেরকে যখন এই ঘেরাও করা হয় এই আনসার বাহিনীরা, তখন হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক বার্তায় বলেছে, তোমরা আমাদেরকে বাঁচাও, তোমরা এই আনসার বাহিনীরা আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, তারা যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা যে কোনো মূল্যে হোক দ্রুত এই সচিবালয়ের দিকে চলে আসো। ঠিক সেই মুহূর্তেই এই সচিবালয়ের দিকে ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র সমাজ যখন এগিয়ে এলো, তখন এই আনসার বাহিনী তাদের সাথে, আনসার বাহিনীদের সাথে বেশ ধরাও পাকড়াও শুরু হয়। এক সময় এই আনসার বাহিনী তাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। তার কারণ কি, ছাত্র সমাজের কাছে তারা সেটা টিকে থাকতে পারছে না। সেই মুহূর্ত পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত তারা আনসার বাহিনী অনেক চেষ্টা করছে এই সচিবালয় ঘেরাও করে এই উপদেষ্টা মণ্ডলীদেরকে আক্রমণ করার জন্য, ছাত্রদেরকে আক্রমণ করার জন্য। আমার মনে হচ্ছে এই বিষয়টা যদি এখনই এই মুহূর্তে যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আপনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এই বিষয়টাকে খুব শক্তিশালীভাবে না দেখেন, আমার মনে হয় আগামী কয়েকদিনের ভিতরেই বাংলাদেশে আরেকটি যুদ্ধ সৃষ্টি হবে, যা অকথিতভাবে, অর্থাৎ পায়ে পাড়া দিয়ে নয়, একেবারে মনে করুন যে এই কথা বলা মানে কোনো কথা না বলে হঠাৎ করেই আকস্মিক একটা হামলা হতে পারে, এটাই স্বাভাবিক। এবং সেই দিকেই এখন বর্তমানে আনসার বাহিনী এবং একটি বাহিনী এদিকেই তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং তারা সেই বিষয়েই একটি বেশ আপনার নজরদারি দিচ্ছে এবং সেই দিকেই তারা যাচ্ছে। আমরা যে বিষয়টি আজ লক্ষ্য করেছি যে এই আনসার বাহিনীদের পেছনেও কিন্তু একটি বাহিনী ছিল। এই বাহিনীটাকে খুব দ্রুতই আপনাদেরকে, আমাদেরকে সকলকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর এই আনসার বাহিনী এই গত 16 বছরে কি করেছে, যারা তাদেরকে নিয়োগ দিয়েছে তারা এতদিন কি করেছে, অথচ এখন বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই সরকার কিন্তু কোনো কিছু আইন পাশ করার কোনো ক্ষমতা নেই। তারা কিন্তু ইচ্ছা করলেই অনেক কিছু করার সুযোগ নেই। আইন পাশ করতে হলে এই সংসদের মাধ্যমে তাদেরকে এই আইন পাশ করতে হবে, এটা আমরা জানি এবং আপনারাও জানেন। তাহলে এই আনসার বাহিনীকে কারা লেলিয়ে দিচ্ছে এবং তাদের মূল তথ্যটা কোথায় এবং তারা কি চাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি মনে করি তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে এই গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ গোয়েন্দা বিভাগ পর্যন্ত তারা এই অনুসন্ধান করলে আমার মনে হয় মূল বিষয়টি একেবারে সুচারুভাবে বেরিয়ে আসবে। সম্মানিত দর্শক, আমি হয়তো কোনো বিশেষ ব্যক্তি নই, তারপরেও আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোনো গুজবে কান না দিয়ে, আপনারা দেখেছেন গত কয়েক বছরে বাংলাদেশে কি হাল হয়েছে। আমি আজকে আওয়ামী লীগের পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, জাতীয় পার্টির পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, বিএনপির পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না। আমি কোনো দল কিংবা কোনো মতের পক্ষে বিপক্ষে বলছি না। আমি একটি দেশের যে অবকাঠামোটা ভেঙে পড়েছে, সেটা অর্থনীতি, রাজনৈতিক এবং আমাদের যে মানসিক, সর্বোপরি আমাদের যেই বাংলাদেশের যে অবকাঠামো ছিল, সেই অবকাঠামো, অন্তর্কাঠামো ও পরিকাঠামো, এই 3 কাঠামোই আজ ভেঙে পড়ার মতো অবস্থা। যদি আমরা এই অবকাঠামোটাকে টিকিয়ে না রাখতে পারি, তাহলে আমরা কিন্তু টিকে থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকবে না। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টিকে না থাকলে কিন্তু এই দেশ টিকে থাকবে না। হয়তো কিছু লোক এই বাংলাদেশে ক্ষমতায় এসে তারা লুটপাট করে তারা পৃথিবীর অন্যান্য কোনো দেশে দ্বিতীয় সেকেন্ড হোম তৈরি করে তাদের বউ বাচ্চা নিয়ে তারা পালিয়ে যাবে,
কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছেন, আমাদের মতো যারা নিরহ লোক রয়েছেন, আমাদের মতো যারা দিন আনে দিন খায়, তাদের মতো মানুষ রয়েছেন, তারা কিন্তু ভারতের পাসপোর্ট, আমাদের 5,000 টাকা দিয়ে পাসপোর্ট করে 50,000 টাকা দিয়ে ভিসা তৈরি করে আমরা বিদেশে যাওয়ার মতো কোনো রকম সুযোগ নেই। তার কারণ আমরা দিন আনি দিন খাই। আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব যে আপনারা কোনো রকম গুজবে কান না দিয়ে আপনার বিবেক কি বলে গত 16 বছরে 15 বছরে বাংলাদেশের অবস্থানটা কোথায় দাঁড়িয়েছে, উন্নয়নের নামে কতটা লুটপাট হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে, আর কতটা ঋণী আছি আমরা। একমাত্র যদি সালমান এফ রহমানের সম্পদের ঋণের হিসাব করেন, যেটা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে তিনি লোন তুলেছেন, এরকম 32টা সেতু হবে পদ্মা সেতুর মতো। তাহলে আপনারাই বোঝেন, শুধু এক সালমান এফ রহমানকে দিয়ে বাংলাদেশ নয়, এরকম হাজারো সালমান এফ রহমান বাংলাদেশকে লুটে পুটে খেয়েছেন, প্রশাসন খেয়েছেন। যেই দেশের প্রশাসন রোগাক্রান্ত, যে দেশের প্রশাসন আপনার এই ভাইরাসে আক্রান্ত, যে দেশের সংসদ সদস্যরা ভাইরাসে আক্রান্ত, যেসব দেশের এমপি মন্ত্রীরা ভাইরাসে আক্রান্ত, যেসব দেশের আপনার সাধারণ মানুষ ব্যবসায়ী যারা রোগাক্রান্ত, এই দেশ কখনোই সহজে ঠিক হবে না, এটা আমিও জানি, আপনিও জানেন। অতএব আপনারা এখন থেকেই সজাগ থাকুন, চোখ মুখ খুলে আপনারা এই বাংলাদেশের দিকে তাকান, যাতে কেউ অপরাধ না করতে পারে। যারা অপরাধ করেছে তাদেরকে আপনার জনসম্মুখে এনে বিচারের আওতায় আনতে হবে, এটাই আমরা প্রত্যাশা করি। সম্মানিত সুধী, আজকের মতো এই পর্যন্তই। আমাকে মাফ করবেন যদি আমি কোনো কটু কথা বলে থাকি। আসলে আমি কোনো দল কিংবা মত কিংবা কোনো দেশকে ছোট করার জন্য আমি কথা বলছি না। যা সত্য আমি সেটাই বলেছি। আমার কথায় যদি আপনারা কোনো রকম মনক্ষুণ্ণ হয়ে থাকেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।